দেখুন, সাংবাদিকদের অভ্যেস হয়ে যায় যে কোনো খবরে দ্রুত একটা শিরোনাম ভেবে ফেলা, আর আগামী 1 ঘন্টায় অসংখ্য শিরোনামের মধ্যে প্রথমটা কি হবে জানেন? হবে গোয়া বাগানের গৌরাঙ্গ এখন গেরুয়া। ছোটবেলায় শুনতাম পদ্মবনে নাকি কেউটে সাপ থাকে, রবিবারের ব্রিগেডের পর জানলাম পদ্মবনে জাত গোখরো থাকে। ব্যাস, আর কোনো ক্লু নয়। বুঝতেই পারছেন, সামনে বসে এক এবং অদ্বিতীয় মিঠুন চক্রবর্তী। ওরে বাপরে, এত বড় মোটা ভাই, তুই তো মনে হচ্ছে যে আমাকে অ্যাটাক করে করে শেষ করে দিবি। নো প্রবলেম, নো প্রবলেম। মিঠুন দা, প্রশ্ন তো একটাই, এক বলে ছবি তো বুঝলাম, ছবিটা হবে কে? দেখ ভাই, একটা কথা বলি, যদি কেউ শুয়ে থাকে না, ঘুমিয়ে থাকে, তাকে তোলা যায়, কিন্তু কেউ যদি জেগে ঘুমোনে তাকে তোলানো খুব মুশকিল। যে যে যা বলছে, আমি খালি রিকোয়েস্ট করবো ওকে আর একবার ইন্টারভিউটা, আমার স্পিচটা শুনতে। আমি একবার নয়, প্রথমে একটু বলেছি, তারপর ব্যাক দিয়ে পুরোটা আর একবার রিপিট করে আমি বলেছি এখানে এতক্ষণ যারা ভাষণ দিলেন, তারপরে ওখানে একটা আওয়াজ হলো, দাদা ডায়লগ মারবো এখানে। আমি কি বললাম, আমাকে মালুম ওই ডায়লগ শুনতে যাচ্ছেন তো মারবো এখানে, লাস্ট পড়বে। তারপরে আবার বললাম এতক্ষণ অবধি যত ভাষণ আপনার সমস্ত লিডারের শুনলেন, সেটাকে আমি সংক্ষিপ্ত করে এটা বলছি, এটা আমার একটা পিকচারের ডায়লগ। আমি জল ঢোড়াও নই, বেলে গোড়াও নই, জাত গোখরো এক ছবলের ছবি। এখন আমি জিজ্ঞেস করছি, ওই ভাষণে কি কেউ কোথায় এরকম কিছু বলেছিলেন? এটা ভাষণের সংক্ষিপ্ত তো, তাই মানে তো তাই তুমি সামাপ করছো। হ্যাঁ, তো কি লিখেছে, আমি মেরে দেবো, ছুরি মারবো, গুলি মারবো, এই করবো তাই করবো। ভাষণে বলা হয়েছে কি এগুলো আপনারা করেছেন, এগুলো করেননি, এগুলো করতে হবে, না করলে এই হবে, না করলে এই হবে, তার সংক্ষিপ্ত বিবরণ। দ্য কনটেক্সট, ইন দ্য কনটেক্সট আই সেড। বেশ, আমি বুঝলাম, কিন্তু মিঠুনদা, মুশকিলটা হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতিবিদরা মঞ্চের ওপর থেকে হুমকি দেন না, আমি বলছি না দেন, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে প্রত্যেক নির্বাচনে, সেটা লোকসভার ভোট হোক, বিধানসভার ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক, প্রবল রাজনৈতিক হিংসা চলে এই রাজ্যে। মারামারি, রক্তপাত, প্রাণহানি চলতেই থাকে মিঠুনদা। তারপর যদি মিঠুন চক্রবর্তী বলে যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তাহলে সেই সংলাপ কি হিংসাকে উস্কানি দেবে না? ওকে ফাইন, কোনটা বেশি হেভি ডায়লগ? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, ইজ এ হেভিয়ার ডায়লগ দেন দিস এক ছবলের ছবি। আর এই ডায়লগটা আমি 33 দিন, 33 ডেজ শুধু মুড়ি, গুড় আর শশা, সকাল থেকে নিয়ে রাত্রির 12টা অবধি বাড়ি ফিরেছি। একদিনে 4টে মিটিং, কোনো কোনো 6টা মিটিং করে, নো ব্রেকফাস্ট, নো লাঞ্চ। আর এই 33টা দিন আমি পাবলিককে এইভাবেই এন্টারটেন করেছি তৃণমূলের ক্যাম্পেইন করার সময়, কে মারবো এখানে, লাশ পড়বে, বাকিটা বলবো না। বুঝলাম। তার মানে তুমি বলছো, তার মানে মিঠুনদা, যে একই সংলাপ তুমি যখন এক্স দলের হয়ে বলছো সেটার কোনো ইমপ্লিকেশন থাকছে না, ওয়াই দলের হয়ে বললে সেটা খারাপ, এই প্রশ্ন তুলছো তো? একদম ন্যাচারালি। তাহলে তখন কিন্তু আপনার দারুণ লেগেছে, কি বলছে কি বলছে, ফাটিয়ে দিচ্ছে। এখন বলছে দেখেছেন কি সব কথা বলছে। প্রথম কথা হলো, লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট, আমার সাথে কারোর কোনো পার্সোনাল কোনো, দের ইজ নো হিচ অর নো, রাজনীতির পলিসিস ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বিদ্বেষ নেই। আর না কেউ আমার সাথে কোনো তৃণমূলের নেতা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আই এম বিং ভেরি ওপেন অ্যান্ড ফ্র্যাঙ্ক, আমি এই সিটে বসে বলছি, নোবডি। তো আমার সাথে পার্সোনাল কারোর সাথে কোনো রং ফিলিং নেই, কিছু নেই আমার সাথে। সেই জন্যই আমার কাছে একটা শোন, বাংলায় আই এম ফর বলেছি, সবই हर जो हम বোম্বেতে কতবার মারামারি করেছি, আমি জানি এতখানি দেখেছেন, আপনি কি ছাড়বেন? তুমি রাজনীতির কথা বলছো, রাজনীতির মানেই নাকি রেশারি প্রতিশোধ, কিন্তু আমি যে মিঠুন চক্রবর্তী, তার অভিধানে তো প্রতিশোধ মনমোহন দেশাই একদম শুরুতে হিট করেছিলেন। আবার তুমি যখন অমিতাভ বচ্চনের সঙ্গে প্রতিচ্ছে, তখন সেই ছবি অফার করলেন পারতে,
দারুণ প্রতিশোধ তুমি করনি, ফিল্ম হিট হলো। ফিল্মটার নাম সরস্বতী, যার শব্দটাই নেই, ইনফ্যাক্ট লাশ ফেলাও ছিল না। চক্রবর্তী 21 নেদের সঙ্গে মানিয়ে নিত। তোমার পার্সোনাল ডায়ালিং করতে যেমন এন্টারটেন, বাকিদের জন্য অনেকে ছেড়ে দেবো। আমার এই মধ্যে আসি প্রতিশোধ, সরি আই এম টল, নীলি ভুলে ঘুমন কোন একজন যে হিরো হয় যে মিঠুন নীতিবিদ, তাহলে কতবার যদি তাই I know the leader. ভালোবাসেন তাদের সবাই প্রবলেম। আর একটা লোক কথা বলে হাওয়াতে সম্বন্ধে কোনো একটা লোক কিছু বাংলাবাজার তার ছিল মনে ছিল গিয়ে বাম কি বলেছে প্রথমেই তাহলে আমার থাকতো করেছিল, আগেও কি বলেছিল 5টা এসো পাশে পেয়ে যাওয়া। আমি যদি আপনি করেন তার প্রোগ্রাম হবে আমার যাই, আমার সব থেকে বেশি লস হবে। তো প্লিজ কথা, আমি রাজনীতি আমি বাড়ি কোথায় যাইছি, হ্যাঁ দেয়নি। And why did I refuse? Because any politics আগে আমি যদি কয়েকটা ফেজে ভাগ করি, একটা ফেজে আনন্দবাজার জনমত সমীক্ষা করা হয় যে আপনারা কি চান, দর্শক হিসেবে, বাংলার মানুষ হিসেবে মিঠুন কি রাজনীতিতে আসুক। তার ফলাফল এসেছিল নেগেটিভ। বেশিরভাগ মানুষ মিঠুন চক্রবর্তীকে রাজনীতিতে সেই মুহূর্তে দেখতে চায়নি। যখন তুমি বলছো তোমার কাছে একেবারে স্পষ্ট অফার ছিল বাম সমর্থিত নির্দল প্রার্থী এবং অজিত পাঁজারের বিরুদ্ধে লড়াই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি জানেন এটা, আমার মনেও আছে, সেটা তুমি রিজেক্ট করলে, হলো তুমি সেই প্রস্তাবে রাজি হলে না। তারপর তুমি রাজ্যসভায় তৃণমূলের টিকিটে নিশ্চিতভাবে যাওয়ার প্রস্তাবে রাজি হলে কেন? না ভেরি ক্লিয়ার। সেখানে দিদি আমাকে বললেন এবার তো তোমার কাছে জনমত আছে আর তুমি এবার না বলবে, মানুষের সেবা করো, এটা বৃহত্তর ভাবে তুমি করতে পারো। এলাম আমি, কিন্তু হ্যাঁ বলার আগে আমি মুকুলদাকে একবার ডেকে, মুকুলদা আপনার সাথে কথা বলেছি। মুকুলদা তখন ইজ দ্য সেকেন্ড ইন কমান্ড। তাই মুকুলদাকে বলেছিলাম, আপনি জিজ্ঞেস করতে পারেন মুকুলদা, মুকুলদা আমি হ্যাঁ বলার আগে আপনার থেকে এক লাইন চাই, আমি রাজনীতি করব না, কিন্তু আমাকে সুযোগ দিতে হবে মানুষের সেবা করার। বললো অফকোর্স আপনার রাজনীতি করতে হবে না, ঠিক আছে, তো আমাকে আপনি কি দিয়েছেন? আমি অকৃতজ্ঞ নই। আমি আপনাকে সেইভাবে 33টা দিন আমার জীবনে শুটিং ক্যান্সেল, এভরিথিং আই ক্যান্সেল। আমি বললাম যে ইজ্জত আমাকে দিয়েছেন আমাকে তো কিছু ফেরত দিতে হবে। তো আমি জিজ্ঞেস করে দেখবেন মুড়ি
আর সরসা, কখনো কখনো মুকুল্লা কোনো শান্ত আমার জন্য এই এই রাত অব্দি সেইভাবে থাকতো। এখন যদি লোকে ভুলে যায়, নেওয়া মায়। কিন্তু হলো, তুমি ফেরত দিলে কি আলটিমেটলি একটা পদত্যাগপত্র, এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একাধিকবার বলেছে যে আমার সঙ্গে যোগাযোগ রাখে না, আমার সঙ্গে যোগাযোগ নেই। সত্যি কি যোগাযোগ ছিন্ন হয়েছিল? না, যোগাযোগ ছিন্ন হয়নি। অনেক কথা বেরিয়ে বলতে হবে, তারপরে আমি ওসব মধ্যে যেতে চাই না স্যার, প্লিজ আমাকে, বিকজ আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়, আমার বলেছে জীবনে নিজে ঠিক হও, অপরের সম্বন্ধে খারাপ কথা বলো, এটাই আমার শিক্ষা। আমি ছন্দপতন তোমার শেষ করি। হ্যাঁ, কে তাহলে পদত্যাগপত্র কবে দিয়েছি? 2 বছর পরে, ইলেকশন হয়ে যাবার পর। প্লিজ কিপ ইট ইন মাইন্ড। যেদিন আমি বলি ভাই বোনের সম্পর্কে যেদিন কোনো আঁচ পড়বে, সেদিন আমি পদত্যাগপত্র রেখে চলে যাব। যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে সম্মান দিদি একটা বড় ভাইয়ের প্রতি দিয়েছেন, আর যে ভালোবাসার শ্রদ্ধা সম্মান আমি বোন হিসেবে ওনাকে দিয়েছি, সেই রিশতেতে সেইখানে যদি এতটুকু আঁচ পড়ে না, আমি এই মুহূর্তে টিভির সামনে বলছি আই উইল রিজাইন। এই টিভির সামনে চেঁচিয়ে বলছি যে এই সম্বন্ধে যদি কোনো দাগ পড়ে যায়, এই ভাই বোনের সম্বন্ধে, আই উইল রিজাইন। এই স্টুডিওতে বসে তুমি এই কথা আমায় বলো। এইবার তুমি এটাকে এবার রিওয়াইন্ড করো। উনি কি বলেছেন? আমার এমপি আমার সঙ্গে ফোনে কথা বলে না, রাইট? একদম। সেদিনই আমি বুঝলাম যে উনি আমার জন্য কোথাও আঘাত পেয়েছেন। দ্যাট ইজ দ্য ডে আই ডিসাইডেড আই উইল রিজাইন, নট বিফোর দ্যাট। আমি দিনটা বলি, মানে তোমার কথা অনুযায়ী আমার ডেটাবেস বলছে 2015 সালের 27শে নভেম্বর কলকাতায় উলেমায়ে হিন্দের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মিঠুন চক্রবর্তী আমার সাংসদ, সে আমার সঙ্গে কথা বলতে ভয় পায়, এমন করে সব ভয় দেখায়। সেই একই দিন সংসদে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, আমির খানেদের মতো মিঠুনও অসহিষ্ণুতার শিকার। মিঠুনদা, সত্যি কি ভয় দেখানো হয়েছিল? নো, নট এট অল, নট ইভেন 1 inch of it. This is all lies, this is all fake stories. কেন আমি মিথ্যে কথা বলতে যাব, কিসের জন্য? আচ্ছা, তুমি দিব্যিতে বিশ্বাস করো? আমি মানুষ মিঠুন চক্রবর্তীর সততায় বিশ্বাস করি, কিন্তু এখানে তো লোক বলতে হবে আমার 4টে ছেলে মেয়ে। হ্যাঁ, আমাকে কেউ কোনোদিন কোনো থ্রেট বা হুমকি দেয়নি। আমি 4টে ছেলে মেয়ের মাথায় হাত রেখে দিব্যি খাচ্ছি তাদের মুখে রক্ত উঠে মারা যাবে। চ্যাপ্টার পিরিয়ড। যদি সত্যি না হয় মারা যাবে, আর সত্যি হয় কিচ্ছু হবে না। আর আমি বলছি কিচ্ছু হবে না, বিকজ দিস ইজ আনট্রু। আর তারপরেও যেদিন আমি ডিসাইড করেছি, তারপরেও তো করিনি ফর দ্য সেক দ্য গুড অফ দ্য পার্টি, আর সেটা থাক না। কেন করিনি? যোগাযোগ কি সত্যি বন্ধ হয়েছিল? হ্যাঁ, হয়ে গেছিল যোগাযোগ, মানে আমি করিনি। আমি কাউকে দোষ দিতে চাই, আমি আর পলিটিক্সের মধ্যে ওই লাইনেই ঢুকতে চাইনি। কেন? তুমি তো এমনি খুব ওয়ার্ম হার্টেড পারসন, মানে যাদের বন্ধু মনে করো। মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু শেয়ার করতে পারি, যে যখন গোটা পৃথিবী জানতো যে মিঠুন চক্রবর্তী, কেউ বলে বনবাসে, কেউ বলে অন্তরালে, তখন তুমি শুধু যোগাযোগ রেখেছো নয়, আমার বাড়িতে অবধি এসেছো। আমার বক্তব্য যে এই উষ্ণ হৃদয়ের মিঠুন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সবসময় সে বোন বলে এসছে, তার সঙ্গে যোগাযোগ করবে না কেন? এখনো বলছি, এখন এই দাঁড়িয়ে বলছি, as a sister I have got tremendous respect for her, but we have a policy difference, not personal. I still, now I am saying it, এই মঞ্চে বসে এই বিজেপি জয়েন করার পর বলছি, I have got tremendous respect for her as sister, বাট কোথায় আমাদের পলিসি ডিফারেন্স আছে? আর যদি পলিসি ডিফারেন্স হয়, what's wrong? কেন পলিসি ডিফারেন্স হয়নি? আর যারা বলছে না, সুমন, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওরা আমাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষকে গালাগাল দিচ্ছে। এটা ওদের রাগ পশ্চিমবঙ্গ মানুষের প্রতি, যে কেন আপনারা চেঞ্জ হচ্ছেন। আচ্ছা, আগে তো কংগ্রেস ছিল, চেঞ্জ হয়ে কমিউনিজম হয়ে গেল, কে চেঞ্জ করেছিল? আমি, দ্য পিপল অফ বেঙ্গল। কিছু বলেননি। তারপরে সিপিএম থেকে তৃণমূল হলো, কে চেঞ্জ করেছে? আমি, দ্য পিপল অফ বেঙ্গল।
না, মানুষ কি কোনো রাজনৈতিক দলের কেনা হতে পারে? কখনো নয়। কখনো না। তার মানে কি, মানুষ যদি চেঞ্জ হচ্ছে কেন, মানুষ বুঝতে পারছে কেন আমরা কিছু পাবো না, এখানে কিছু পাবো, দ্যাট ইজ দেয়ার, তাদের সেটা ডেমোক্রেটিক অধিকার। কিন্তু মেজুদা, এইখানে আমার একটা প্রশ্ন থাকবে যে সবাই দেখেছে কখনো বন্যা ত্রাণ, কখনো থ্যালাসেমিয়া আন্দোলন, কখনো বাংলার ফুটবলের উন্নতির জন্য মিঠুন চক্রবর্তী কোটি কোটি টাকা জলের মতো খরচ করেছে। সে তো গরিব মানুষেরই জন্য। আজ এই 2021 সালে ভোটের মুখে এসে গরিবের জন্য কাজ করতে মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে যোগ দিতে হলো কেন? আমি বোধহয় ওই লাইনটা কমপ্লিট করতে পারি না। তার মানে আজকে যদি তৃণমূল থেকে মানুষের লোক বলে আমি বিজেপিকে ভোট দেবো, তার মানে আপনি তাহলে কালে বলবেন কি পশ্চিমবঙ্গের মানুষ কি, এরা ওদের কোনো নেই, এদের কোনো জাত নেই, দেখুন এখানে করছে তারপর এখানে করছে। তার মানে এটাই বুঝতে পারছি, আমাকে সামনে রেখে আপনাদের রাগটা আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে শোনাচ্ছেন। আর ভালো করে গালাগাল দিন, ভালো করে দিন, তাহলে পার্টির নয়নের মণি হয়ে যাবেন। এই সুযোগ যে মিঠুনকে দেখো কি সুন্দর, কি টেরিফিক গালাগাল, নয়নের মণি হয়ে যাবেন। কিন্তু আমার রিকোয়েস্ট, এই সময়টা নষ্ট না করে, আমি কেউ নয়, আমি নোবডি, নষ্ট না করে কিছু ভালো কাজ করুন, 2-4টে ভোট বেশি পাবেন। নাও ইউর আনসার কোশ্চেন, কেন বিজেপি? এই তো এভরিবডি নিডস এ ফ্ল্যাগ। দেখুন, আমি তো নিজে নিজে, তুমি বলে তুমি জানো, আমি নিজে নিজে যতটা পারার আমি করেছি, যতটা আমার সমর্থ। এমনকি তোমাকে বলছি, কোনো দিন এমন হয়েছে আমার স্ত্রী পয়সা পাঠিয়েছে, আমি নিজেই জানি না আমি কাকে কত দিয়েছি, আমার ফেরত যাওয়ার টিকিটের পয়সাটা পর্যন্ত ছিল না প্লেনে। হঠাৎ দেখি কিছু নেই, সবার থেকে চাঁদা তুলে 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 প্লেনের টিকিট করে ফেরত দিয়েছি। সেকেন্ড, আমি কোনোদিন কি আমার কোনো চ্যারিটিতে আমি ফটো তুলেছি, পাবলিসিটি করেছি? নেভার। ওটাই বোধহয় ভুল হয়েছে। যাই হোক, এবার একটা তোমাকে উদাহরণ দিচ্ছি। আমি 7 মাস ব্যাঙ্গালোরে লকডাউনে আটকেছিলাম, রাইট? একদম। আমার বাবা মারা গেলেন, একদম। সব অরঞ্জাম করে দিয়েছিল সরকার থেকে, এর থেকে। হঠাৎ আমি ভাবলাম কি, আমি যদি যাই এখন, তাহলে আমার মতো তো অনেক আছে। যেহেতু আমি স্টার, আমাকে এইসব বন্দোবস্ত আমার হয়ে গেছে। যে স্টার নয়, সেও তো বাবা কেউ না কেউ তার হয়েছে। Only I close my eyes and I say, Dad, we'll meet again. সেটা আমি বাবার ওইটা মনে আছে, যখন ব্যাঙ্গালোরে আসছি, হলো ড্যাড ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছে, ওইটা আমি মনে আছে এখন। কিন্তু আমি বলেছিলাম চোখ বন্ধ, ড্যাড উইল মিট আগেন। আর সেই লকডাউন থেকে এই করোনার সময় আমি সমস্ত ডিস্ট্রিক্টে খাবার পাঠিয়েছি। তখন তো আমি বিজেপি ছিলাম না, তৃণমূলে কেউ ছিলাম না। Then why didn't you tell me that time? Don't do. কিন্তু আমার অর্ধেকটা ডিস্ট্রিক্টে দেওয়ার পর এটা আবার বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন জানা সেটা কি মিঠুন চক্রবর্তী ত্রাণ পাঠাচ্ছে বলে? ইয়েস, কি বাইরে থেকে ত্রাণ দেওয়া যাবে না। আপনি জিজ্ঞেস করবেন কে করেছে, আমি জবাব দেবো না এসব। আমি প্লিজ, আমি কোনো এইসব কন্ট্রোভার্সিতে যেতেই চাই না। কিন্তু আপনাকে বলছি কি ভাই, তখন তখন কেন প্রশ্ন করলেন না কি কেন আপনি করোনাতে টাকা পাঠাচ্ছেন, এই পয়সা খাবার পাঠাচ্ছেন? কত ডিস্ট্রিক্টে খাবার পাঠিয়েছি। কি স্বার্থ? আমার একটাই স্বার্থ, বাংলার মানুষ, বাংলার গরিব মানুষ। এটাই কি লাইফ সুমন? আমি গ্রামেতে জন্মাবো, গ্রামেতেই বড় হবো, গ্রামেতেই মরে যাবো। ইজ ইট লাইফ? কিন্তু মিঠুন চক্রবর্তীকে এই কাজ করতে গেলে তো আরো সামনে আসতে হবে, প্রমিনেন্সে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। দেখো, তোমার পার্টিতে তো বিভিন্ন জায়গায় ড্রপ বক্স রাখা হয়েছিল, যারা ভোটে প্রার্থী হতে চায় তারা সিভি জমা দিচ্ছিল। তো আমার হাতে একটা সিভি এসে পৌঁছলো, একটা ছেলে, তার স্কুল ওরিয়েন্টাল সেমিনারি, কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স, পুনে ফিল্ম ইনস্টিটিউটের কৃতি, মাড আইল্যান্ডে বাড়ি, উটিতে হোটেল। তো এই ছেলেটা পশ্চিমবঙ্গের কোন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে গো, জানো কিছু? সুমন, আই থিঙ্ক দ্যাট দ্য পার্সন, যে ছেলেটার কথা বলছো বা মানুষটার কথা বলছো, আমার মনে হয় ওর কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। যে লোকটার কথা বলছো, ওর কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। তবে যদি জিজ্ঞেস করো তাহলে কি করে হবে, তাহলে পশ্চিমবাংলার ভালো কি করে করবেন, আমি তোমাকে এখন থেকে বলছি, আমার 10 পয়েন্টস এজেন্ডা আছে। তার